ভারতের মুসলিমদের জুমার নামাজ থেকে বিরত রাখতে শুক্রবার সকাল থেকে টহল দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন মুসলিমদের জুমার নামাজে আক্রমণ করেছিল শুভেন্দু অধিকারীকে এখন মুসলিমরা গণধোলাই করছে পশ্চিমবঙ্গ তুলপাড়। এদিকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিমদের হাতে গণধোলাই খায়। মুসলিমদের জুমার নামাজে আজকে আক্রমণ করিয়েছিল পুলিশ, সেনাবাহিনী ভারতে দংশলীলা করছে এই মুহূর্তে। যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না। হি ইজ নট আ গুড হিন্দু হু ডাজ নট ইট বিফ। যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। এই কথাটি বললে ক্লিয়ারলি ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেস কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলার রাজনীতিতে তাদের ভবিষ্যৎ সত্যি অন্ধকার? 26-এর বিধানসভা নির্বাচনের পর প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যেভাবে কোণঠাসা হয়ে পড়ছে, তাদের সাংগঠনিক নেতারা যেভাবে পদত্যাগ করছে, এমএলএ এমপিরা যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের টিএমসির ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা নওশাদ সিদ্দিকীকে একটা শিক্ষিত, রুচিশীল, মার্জিত, ভদ্র মানুষ হিসাবে চিনি। আপনাদের ধর্মীয় ভাবাবেগ সেই ফুরফুরা শরীফের সঙ্গে আছে। আমি তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আপনি এত রুচিশীল, আপনি এত শিক্ষিত মানুষ হয়ে এইরকম একটা বর্বর, এরকম একটা গুন্ডা, এরকম একটা বোমাবাজকে দলে নিলেন কি করে? পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতে এখন ধর্ম নিয়ে খেলা চলছে। আজকে শুক্রবার জুমার নামাজে শুভেন্দু অধিকারী আক্রমণ করায় তার কর্মীদেরকে দিয়ে মুসলমানদের উপর। মুসলমানরাও বসে নাই, শুভেন্দু অধিকারীর উপর প্রতিশোধ নেয় এবং মুসলমানরা ভয়াবহ রূপ ধারণ করে সম্পূর্ণ ভারতের মুসলিম এক হয়, এমনকি হিন্দুরাও মুসলিমদেরকে সাপোর্ট দিচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে ঈদের দিনে কুরবানিকে নিয়ে অনেক ঘটনা ঘটেছিল এবং ঈদের আগে শুভেন্দু অধিকারী কুরবানি নিষিদ্ধ করেছিল। এখন সেই প্রতিশোধটা মুসলিমরা, হিন্দুরা নিচ্ছে এবং আজকে ভয়াবহ একটি পরিস্থিতি রাজপথের মধ্যে পশ্চিমবঙ্গে হচ্ছে। সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেস কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলার রাজনীতিতে তাদের ভবিষ্যৎ সত্যি অন্ধকার? 26-এর বিধানসভা নির্বাচনের পর প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যেভাবে কোণঠাসা হয়ে পড়ছে, তাদের সাংগঠনিক নেতারা যেভাবে পদত্যাগ করছে, এমএলএ এমপিরা যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের টিএমসির ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে আগ্রাসী রাজনৈতিক এক্সপানশন করতে চাইছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর প্রবল রাজনৈতিক অবস্থান রয়েছে। আর তার সঙ্গে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা, ভোট ব্যাংকে ফাটল, দলের ভেতরে অনাস্থা, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং হাজার একটা দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের জেলে যাওয়ার ভয়, এই সব মিলিয়ে বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে একটা বিস্ফোরক পরিস্থিতি। তাই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও তার দলকে টেনে তুলতে পারবেন, নাকি ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস ভারতের বহু আঞ্চলিক দলের মতোই ইতিহাসে মিলিয়ে যাবে? তাই এই ভিডিওটাতে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং পুরো রাজনৈতিক হিসেব নিকেশ দিয়ে এই বিষয়টাকে বিশ্লেষণ করব। 5টি বড় কারণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকার, নাকি এখনো কামব্যাক করার সুযোগ রয়েছে। ভিডিওটা গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ আজকের ভিডিওটার 5টা পয়েন্টের প্রতিটা পয়েন্টই কিন্তু একে অপরের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই লাইক আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট, তাই লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, রাজ্য রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রাজ্য জুড়ে ঘটে চলা অনেকগুলো বিষয়কে একসঙ্গে খেয়াল করতে হবে। কোন কোন ঘটনা? যেমন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তৃণমূলের সাংগঠনিক শক্তি আর কতখানি অবশিষ্ট রয়েছে, তাদের ভোট ব্যাংকের অবস্থা কি, রাজ্যে ক্রমবর্ধমান আরএসএস এর উত্থান কতটা দ্রুততার সঙ্গে হচ্ছে, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কি ব্যবস্থা নিতে পারে এবং 2029-এ কেন্দ্র সরকারের বদল হবে কিনা, এর সবকিছু একসঙ্গে বিচার বিশ্লেষণ করে দেখলে তবেই বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আলোচনাটা খুবই গভীর হবে, তাই এই পুরো বিষয়টাকে আমরা 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে ভাগ করে বিশ্লেষণ করব। আশা করব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পয়েন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর এই আলোচনার সমস্ত
রেফারেন্স এক্সক্লুসিভ কন্টেন্ট পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চ্যাপ্টার 1 প্রথম পয়েন্ট হলো বিজেপির অ্যাগ্রেসিভ পলিটিক্যাল এক্সপানশন মডেল। দেখুন, গত এক দশকে বিজেপি শুধু যে একটা রাজনৈতিক দল হিসেবে নয়, বরং ভারতের সবচেয়ে অ্যাগ্রেসিভ পলিটিক্যাল এক্সপানশন মেশিনারি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আর দেশ জুড়ে বিজেপির এই রাজনৈতিক বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা যিনি নিয়েছেন তিনি আর কেউ নন, অমিত শাহ স্বয়ং। আর আমরা সকলেই জানি যে রাজনৈতিক ক্ষমতা বিস্তারের এই কাজে অমিত শাহ খুব বেশি ন্যায় নীতি, খুব বেশি আদর্শের তোয়াক্কা করেন না। এই যেমন আসামের কথাই ধরুন, স্বাধীনতার পর থেকে এই কিছুদিন আগে পর্যন্ত গোটা উত্তর পূর্ব ভারত মূলত কংগ্রেসের ঘাঁটি ছিল, কিন্তু 2015 সালে অমিত শাহ কংগ্রেসের অন্যতম শক্তিশালী নেতা হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপিতে টেনে নেন। এরপরে 2016 সালে বিজেপি প্রথমবারের মতো আসামে সরকার গঠন করে এবং পরবর্তী কয়েক বছরের মধ্যেই অমিত শাহ ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ সহ গোটা উত্তর পূর্বের সবকটা রাজ্যে বিজেপির সরকার তৈরি করে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই মডেলটাকে লিডার অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশন এক্সপান্ড মডেল বলে, বাংলায় যার মানে দাঁড়ায় অন্য দলের নেতা নাও আর সংগঠনটাকে বাড়াও। এই একইভাবে আমরা মহারাষ্ট্রে শিবসেনাকে ভেঙে একনাথ শিন্ডের নেতৃত্বে নতুন জোট গঠন করতে দেখেছি, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর কমলনাথ সরকারকে পড়ে যেতে দেখেছি, কর্ণাটকেও সরকার পরিবর্তনের জন্য বিধায়ক ভাঙানো হয়েছিল, এটা আপনারা সকলেই জানেন। আবার দিল্লিতেও আমরা দেখেছি যে মদ কেলেঙ্কারির অজুহাতে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে বিধানসভা ভোটে দিল্লি দখল করে তারপর তাদের রাজ্যসভার এমপিদেরকে কিভাবে দলে টেনে নিয়েছে অমিত শাহ, যাতে করে দলত্যাগ বিরোধী আইনের আওতায় তারা নাই পড়ে। আর এই দল ভাঙানো, ক্ষমতার পালাবদল ঘটিয়ে দেওয়া, এগুলোকে সবাই অমিত শাহের অপারেশন লোটাস বলে জানে। মানে মোদ্দা কথা হলো অমিত শাহ দল ভাঙাতে ওস্তাদ একজন ব্যক্তি। আর তাছাড়া যখন এনডিএ 300+ আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ছিল, সেই সময় অমিত শাহ ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক অপারেশন লোটাস চালিয়ে গেছেন। আর এখন তো কি লোকসভা কি রাজ্যসভা কোনোটাতেই কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই এখন বিজেপি লোকসভা এবং রাজ্যসভায় তাদের এমপি সংখ্যা বাড়াতে কতখানি আগ্রাসী হতে পারে একবার চিন্তা করে দেখুন। গ্রামের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে এক অন্ধকার চক্র চলছিল। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী কিছু চক্র পুলিশের একাংশের মদতে টাকার বিনিময়ে সেখানে অবৈধ আসর চালাতো। সেখানে চলতো মদ্যপান, অসামাজিক জমায়েত এবং মহিলাদের সঙ্গে চরম নোংরা কাজের অভিযোগ। বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই বেআইনি কার্যকলাপ আরও বাড়তে থাকে। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মহিলারা। তারা আর নীরব না থেকে নিজেরাই উদ্যোগ নেন এবং একযোগে সেই সমস্ত অবৈধ চেকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দীর্ঘদিনের ক্ষোভ, জমে থাকা প্রতিবাদ, তার বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশ ঘটছে অভাবনীয় ঘটনার মাধ্যমে। নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা বাইপাস এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, 12 নম্বর জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প সংলগ্ন কয়েকটি ঝুপড়ির দোকানে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপ চলছিল। অভিযোগ অনুযায়ী সেখানে টাকার বিনিময়ে পুলিশি মদতে মদ্যপানের আসর বস্তু এবং মহিলাদের সঙ্গে চরম নোংরা কাজের অভিযোগ উঠেছে। এইসব অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় অসন্তোষ তৈরি হলেও প্রশাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাব ছিল বলে দাবি। স্থানীয় মহিলারা জানান, বারবার থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি এবং দিন দিন অনৈতিক কার্যকলাপ আরও বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ক্ষুব্ধ জনতা, বিশেষত মহিলারা একত্রিত হয়ে ওই ঠেকগুলোতে ভাঙচুর চালান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ মহিলা কি বলছেন শুনবো। বাইপাসের চা বিস্কুটের নাম করে সব অবৈধ মানে ব্যবসা চলে, ওই ব্যবসা দেহ ব্যবসা চলে, নোংরামো, সেটা প্রশাসনে এতদিন কোনো গুরুত্ব নেয়নি। আমরা এইগুলো সবাই একত্রে হয়ে মিলেছি, আমরা এগুলোকে রাখবো না, ফেলে দেবো। আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার বলতে আসলে বলে পুলিশকে পয়সা দিয়ে আমরা মাসে 4000 টাকা করে, কিসের জন্য আমরা এগুলো শুনবো? আমরা আর শুনবো না। আমরা অনেক সহ্য করেছি, আমরা অবৈধ জিনিস আমরা মানবো না আর মানছিও না। আগামী দিনে এগুলো হচ্ছে দেহ ব্যবসা, এগুলো সব আমরা হচ্ছে আউট করতে চাই আমরা এলাকা থেকে। আমরা এইসব ঝুঁকির নামে এগুলো করে, আর প্রশাসন আমাদের সামনে আছে, আমি বলে দিলাম 7 পরে এইসব দোকান আমরা খুলতে দেবো না। এটা আমাদের মানে প্রতিবেশী তরফ থেকে আমরা বলে রাখলাম। আমরা 7টার পরে এই দোকানগুলো যদি খোলে আমরা প্রশাসনের দায়ভার করবো, এর জন্য প্রশাসন দায়ী। আমরা বলে দিলাম আমাদের এলাকার এই যে মদ খেয়ে চলে যায় একটা লোক, যদি অ্যাক্সিডেন্ট করে তার ফ্যামিলি পরিবারটা কে নেবে? প্রশাসনের ডাক্তার মদের দোকানদার নেবে, কোনটা নেবে? যে কোনো কাজে মরে যাচ্ছে, কিসের জন্য আমরা সহ্য করি? আমরা মানছি না। এখানে প্রত্যেকটা মানুষ এসে কি করছে, সাজা গুজা ফেস মানে অন্যরকম কাটিং করে এখানে বিছানা পেতে অন্যরকম অবৈধ ব্যবসা করছে। আমরা এটা মানবো না। এতদিন সহ্য করেছি, প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, আর আমরা যত এনাদেরকে বলি ওনারা বলছে আমরা মদ বিক্রি করি, প্রশাসনকে 4000 টাকা করে দিই। 4000 টাকার বিনিময়ে আমরা আমাদের ঘর স্বামী ছেলে নষ্ট করতে পারবো না। বিজেপি নেতা তিনি কি বলছেন শুনুন।
কয়েক মাসে দীর্ঘদিন ধরে একটা মহিলা ব্যবসা চলে, প্লাস এখানে মদ বিক্রি হয়। এতে আমাদের পুরো বন্ধ খোলা পরিবেশ, আশেপাশে গ্রাম, প্রত্যেকের অবজেকশন। এই অবজেকশন আমরা রাখবো না। এতদিন তৃণমূল সরকার এদের মদত দিয়ে ব্যবসাটা চালিয়েছে। আমরা এখন সরকার আমরা এইসব ইয়ে করবো না, বরদাস্ত করবো না, তাই আমরা সব খবর পেয়ে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ আরো তীব্র হয়, তবে প্রশাসনের আশ্বাসে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। একজন স্থানীয় মহিলা জানান, তারা বহুবার অভিযোগ করেও কোনো সমাধান পাননি এবং শেষমেশ নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হন। তার দাবি, এই এলাকাকে দীর্ঘদিন ধরে এক ধরনের অনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে এলাকায় উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। প্রশাসন জানিয়েছে, ঘটনা পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর একাংশের বক্তব্য, এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে ভবিষ্যতে আরো বড় সামাজিক সংকট তৈরি হতে পারত। তারা আরো জানান, যুব সমাজকে বিপথে নিয়ে যাওয়া থেকে আটকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে তা উপেক্ষিত হয়েছে। ঘটনার সময় কয়েকজন মহিলা হাতে লাঠি নিয়ে ওই স্থানে ঢুকে পড়েন এবং ঝুপড়িগুলো ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কিছুক্ষণে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং পরে ধীরে ধীরে তা শান্ত হয়। মহিলাদের অভিযোগ, তারা বহু বছর ধরে প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন, কিন্তু প্রতিবারই আশ্বাস ছাড়া কিছু মেলেনি। এর ফলে স্থানীয় সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে বলে তাদের অভিযোগ আরও জোরালো হয়। ঘটনার পর এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং দোষারোপের পালা। গ্রামবাসীদের দাবি, এই ধরনের অবৈধ কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ করতে প্রশাসনকে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা মনে করছেন, শুধুমাত্র সাময়িক পদক্ষেপ নয়, দীর্ঘমেয়াদী নজরদারি না থাকলে সমস্যা আরও ফিরে আসতে পারে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি প্রয়োজনীয় পদক্ষেপ, আবার কেউ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন। পরিস্থিতি এখন শান্ত থাকলেও মানুষের মধ্যে উদ্বেগ এখনো পুরোপুরি দূর হয়নি এবং স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরদার উদ্যোগ চলছে এখন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস। দেখুন, দীর্ঘদিন ধরে এক প্রকার প্রশাসনের মদতেই চলতো অবৈধ দেহ ব্যবসা এবং মদ্যপানের আসর। এবার দীর্ঘদিন বলে প্রশাসনকে বলেও কোনো কাজ না হলে এবার স্থানীয় মহিলারা, বিশেষ করে পুরুষ এবং মহিলারা এসে সেই মদ্যপানের আসর এবং যে অবৈধ দেহ ব্যবসার সেই ঠেক কিন্তু ভাঙচুর করলো। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা 12 নম্বর জাতীয় সড়কে, অর্থাৎ কন্দখোলা সংলগ্ন একটি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্প সংলগ্ন বাইপাস অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন ছোট ছোট কিন্তু ঝুপড়ি করে রাখা ছিল। সেই ঝুপড়িতেই যে এলাকাবাসীর যেটা অভিযোগ, ওই ঝুপড়ির মধ্যেই, ঝুপড়ির আড়ালেই দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলতো এবং সম্পূর্ণ অবৈধভাবে চলতো এই দেহ ব্যবসা। পাশাপাশি সেখানে মদ্যপানের আসর বস্তু। মূলত একদম গ্রাম সংলগ্ন এই জাতীয় সড়ক হওয়ার কারণে এই দেহ ব্যবসায় কিন্তু সেখানকার পুরুষরা এসে নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি তারা মদে আসক্ত হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে কিন্তু গতকাল অর্থাৎ রাতে হঠাৎ করে আসেন সেই যে অবৈধ ঝুপড়িগুলো ছিল, এলাকাবাসী বিশেষ করে মহিলারা সেই ঝুপড়িগুলো ভাঙচুর করেন। তাদের অভিযোগ, এর আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না। হি ইজ নট আ গুড হিন্দু হু ডাজ নট ইট বিফ। যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। এ কথাটি বললে ক্লিয়ারলি ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা এটা না জেনে শুনেই বলি যে বিবেকানন্দ বলেছিলেন যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না। এই কথাটি বিবেকানন্দ বলেছিলেন, কিন্তু এটা বিবেকানন্দ এইভাবে বলেননি যে হিন্দু গরুর মাংস খাবেন না সে হিন্দু হতে পারবে না, ভালো হিন্দু হতে পারবে না। এই কথাটা তিনি দাবি করতে চাননি। আগে পিছে যে ভ্যালুম, যে চ্যাপ্টারটি রয়েছে, যে অধ্যায় রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, এই লাইনটির আগে পিছে দেখতে হয়, তাহলে পরিষ্কার বোঝা যায়। যাই হোক, অনেকেই খাড়া করতে চান এক বাক্যে যে বিবেকানন্দ গরুর মাংস খাওয়ার পক্ষে ছিলেন আর তিনি গরুর মাংস খেয়েছিলেন। ঠিক আছে, ডক্টর ব্যারেজ বরেজ এই সমস্ত বহু কিছু বিদেশি লোক লিখেছেন, বলেছেন, গবেষণা করেছেন ইত্যাদি উঠে আসে। যাই হোক, আমি এখানে স্বামী বিবেকানন্দ সত্যি কি গরুর মাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন, সে কথাটি কি সত্য, সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। আর যে গরুর মাংস হিন্দু শাস্ত্রে বা বেদ শাস্ত্রে এগুলো আছে কিনা বা ছিল কিনা, সত্যি কি এটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, অপরিহার্য নয়, প্রয়োজন নয়, এই বিষয়গুলো পরবর্তী কোনো গো মাংস সংক্রান্ত বিষয় যদি হয় যেটা ইসলাম দর্শনের বিরুদ্ধে যাচ্ছে কি সপক্ষে যাচ্ছে, এই বিষয় নিয়ে বিশদ আলোচনা আমি পরে করতে পারি। কিন্তু আপাতত আমি এখানে বলতে চাইছি যে স্বামী বিবেকানন্দকে যারা খাড়া করেন, তিনি গরুর মাংস খাওয়ার কথা বলেছেন, সেই জায়গাটাকে কেন্দ্রায়িত করে একটু নিরপেক্ষতা রেখে, সহজ কথায় স্বামী বিবেকানন্দকে যারা বুঝতে ভুল করছেন, এই বাণীকে নিয়ে অপপ্রচার করবার চেষ্টা করছেন, সেই জায়গাটাকে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা জেনে নিই যে স্বামী বিবেকানন্দ কি সত্যিই গরু মাংস খাওয়ার কথা
উল্লেখ করেছেন কোথাও? এরকম কোথাও আছে? হ্যাঁ আছে, দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, এই একটি গ্রন্থ আছে। স্বামী বিবেকানন্দ, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির বিষয় নিয়ে কথা হয় এবং ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।